আমার ওই পরম শত্রুকে শঙ্কর মাছের চাবুক দিয়ে মারতে মারতে বাড়ি থেকে তুমি বের করে দাও। তুমি ওই শঙ্কর মাছের চাবুক তুলে নাও, আর আমি এই জুতোর গলা মালায় পরিয়ে মশাই মর্যাদা তুমি না বুঝলেও আমি বুঝি দাদা। তাই তো যে মানুষটাকে তুমি জুতোর মালা গলায় পরিয়ে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে, সেই পিতৃতুল্য মানুষটাকে আমি আজ ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম দাদা, বরণ করে নিলাম। তুমি কি করলে বাবা? আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত। আপনার কাছে সেই সঙ্গে একটা ছোট্ট অনুরোধ, অশ্রদ্ধার অন্ন মনে না করে আমার হাতে সামান্য মিষ্টি খেয়ে আপনার প্রতি আমার স্বামীর অপমানের যোগ্য প্রতিবাদ করতে দিন। খাবো মা, খাবো, নিশ্চয়ই খাবো। যে অসম্মানের হাত থেকে তোমরা আমাকে বাঁচালে, তার জন্য শ্রদ্ধায় আবেগে তোমাদের মনুষ্যত্বের কাছে আজ আমার মাথা মা। আমার ইচ্ছা করছে তোমাদের একটা নমস্কার করতে। না মেসমশাই, এ কথা বলে আপনি আমাদেরকে পাপের ভাগীদার সাজাবেন না। যদি পারেন তো আমার দাদাকে ক্ষমা করে দিন। বাহারে দে বুনিয়া বাপ, কয়লার মধ্যে হেলে থাকে আর কালোর মধ্যে আলো থাকে, তার এত বড় উদাহরণ হয়তো হয় না। দাও মা দাও, তবে এই খাবার আমি অশ্রদ্ধার অন্ন হিসাবে খাবো না মা। তোমার এই হাতের দেয়া খাবার মা অন্নপূর্ণার অন্ন হিসেবে আমি গ্রহণ করলাম না। অন্য মাস্টার চিরকাল এই পুণ্য সঞ্চয় করে এসেছে রায় মশাই, তাই সহজে পাপ কোনোদিন তাকে স্পর্শ করতে পারে না। এখনো বলছি রায় মশাই, তুমি সাবধান হও, নইলে অকালে তোমার ধ্বংস। বৌদিও সর্বময় যেটা করলে, সেটা আমাদের ইচ্ছা করে অপমান করার জন্য কাজটা করলে। এর একটা রিকরণ স্যার, নাহলে ভবিষ্যতে আমরাকে আরো অনেক অসম্মান হতে হবে। আমি বলে গেলাম। চেষ্টা করলে গুলি করে আমি হাতটা উড়িয়ে দেবো মিস্টার রায়। মোহন ভাই, তুই এসেছিস? হ্যাঁ রে দিদি, তোকে বলেছিলাম না যেদিন তোর ওই স্বামীর মুখোমুখি দাঁড়াবার যোগ্যতা অর্জন করতে পারবো, সেদিনই আমি এর বাড়িতে আসবো। মোহন, তুমি খুব অবাক হচ্ছেন না মিস্টার রায়? যাকে একদিন চোর বলে অপরাধী সাজিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তার সামনে অপরাধী হয়ে দাঁড়িয়ে থাকতে আপনার লজ্জা করছে না? সেটা থানায় গেলেই জানতে পারবেন। আপাতত আপনাকে বধূ নির্যাতনের দায়ে অ্যারেস্ট করলাম। কারণ ইন্সপেক্টর, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন ছাড়া আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আরে দিদি, নি অভিমানের পাশে তুই নিজেকে তিল তিল করে শেষ করে দিস না রে দিদি। মোহন, তুই আমার শান্তির সংসারে অশান্তির বীজ ছড়াসনি ভাই। তুই এখান থেকে চলে যা ভাই, তুই এখান থেকে চলে যা, চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি রে দিদি। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি। এই তোদের মতো মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে এইসব স্বামীদের অত্যাচারকে প্রশ্রয় দেয় বলে আজও সমাজে ঘটে চলেছে নির্মম বধূ নির্যাতন আর বধূ। আর তোদের দুর্বলতার কারণেই এই বধূ নির্যাতন নামক শব্দটাকে আমরা সমাজ থেকে মুছে ফেলতে পারছি না রে, মুছে ফেলতে পারছি না। যাস না ভাই, তুই আমায় ক্ষমা করে দিস ভাই, তুই আমায় ক্ষমা করে দিস। এই
বৌদির গায়ে হাত তুললে তোমার এই হাত আমি মুচড়ে দেব। বাহ! বাহ! চমৎকার! এবার আসল ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল ব্যাপার মানে হ্যাঁ, আসল কি ব্যাপার। কি বলতে চাও তুমি? আমার বউকে আমি শাসন করলে তোর মনে এত ব্যথা লাগবে কেন? দাদা, আমার বউ আমাকে অগ্রাহ্য করে তোর কথাকে বেদব্য হিসেবে মেনে নেবে কেন? দাদা, এটা না বোঝার মতন ওকে আমি নই। বলতে চাও তুমি? এই স্বামীর যে দামি জিনিসটা যখন আজকাল ওর কাছ থেকে পেয়ে যাচ্ছ, তাই তো স্বামীকে একটা সাইনবোর্ড দাঁড় করিয়ে দাঁড়িয়ে আড়ালে এর সাথে নোংরামি করে গোপন ক্ষুদা মেটাচ্ছে। ছি, দাদা, ছি। এত নিচ, এত নোংরা তোমার বউ। ঠাকুর যাকে আমি মায়ের আসনে বসিয়ে পূজা করি, যার অন্তর থেকে মাতৃ স্নেহের সুধা নিয়ে আমি মাতৃ হাজার ব্যথা বলে থাকি, সেই মাতৃ সম বৌদিকে তুমি আমার তুমি কিছু বলো না ভাই। আজ আমার মরে গেছে বৌদি, মৃত্যু হয়ে গেছে আজ আমার সমস্ত। তাই তো এই মিথ্যে কলঙ্ক নিয়ে আমি আর এ বাড়িতে থাকবো না। এ বাড়িতে আমি আর থাকবো না। না, না, তোমার না। তোমার তুমি বলো না। তোমার দাদা বাবার সম্পর্ক নিয়ে যাই বলুক না কেন, ঈশ্বর জানেন যে তোমার আমার আসল সম্পর্ক। তাই তোমাকে আমি জোর করে অনুরোধ করছি গো, তুমি এ বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি আমাদের ছেড়ে চলে যেও না ঠাকুরপো, চলে যেও না। আজ তুমি আর আমাকে বাধা দিও না বৌদি। দাদার মনে যে আজকে সন্দেহের বীজ শাখা পোশাখা বিস্তার করেছে, তাতে কাছে আর আমরা কেউ রেহাই পাবো না বৌদি। তাই তো কিছু খারাপ কিছু হবার আগে এ বাড়ি ছেড়ে আমি চলে যাবো বৌদি। না, ঠাকুরপো, না। ঠাকুরপো, যেও না। ফিরে এসো ঠাকুরপো।
অনুষ্ঠানে এমনি ভাবে মিথ্যে বসে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলে? কেন কেন করেছিলে বৌদি, কেন করেছিলে? আমরা আমরা কেউ তোমার কাছ থেকে কিছু চাইনি বৌদি। ওই ভাবা বোবা খ্যাপা মানুষটার মূল্য তোমার কাছে না থাকতে পারে বৌদি, কিন্তু আমাদের আমাদের সকলের কাছে যে ওর মূল্য অনেক অনেক গুণ বেশি বৌদি। তাই তাই আমি তোমার কাছে অনুরোধ করছি বৌদি, তোমার দুটো হাত ধরে বলছি বৌদি, তুমি আমার দাদাকে ফিরিয়ে দাও বৌদি, আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও। তোমরা যদি আমার কথা বিশ্বাস করো, তাহলে ভাই আমি তোমাকে বলছি, তোমরা যে অত্যাচারটা আমার উপর করছো, সেই অত্যাচারটা এই পিসিমার উপর করো, তাহলে দেখবে কোথায় তোমার দাদা আছে সেই খবরটা তোমরা পেয়ে যাবে। কি বললি হারামজাদি? হ্যাঁ, আমাকে এখানে দাঁড়ানো বলো, আমার ভাই বোনকে বাঁচিয়ে করে দিন, তারপর আমাকে এই বাড়ি থেকে তাড়াবি? তবে নতুন বইয়ের এখনো না থাকে নতুন বন্ধটা তার আগে তুমি আমার কত নির্যাতনের দায়ে দাদাকে হারিয়েছে আমাদের মাথার ঠিক নেই বিশ্বমশাই, দাদাকে হারিয়েছে আমাদের মাথার ঠিক নেই। যেমন করে পারেন যেভাবে পারেন আমার দাদাকে আজ ফিরিয়ে আনুন বিশ্বমশাই। বৌমা বৌমা লক্ষ্মী মা, তুমি সত্যি করে কইয়া দাও তো, ওই সেদিন রাতে ঠিক হাঁদারামের সঙ্গে কি ঘটছিল? কেমন কইরা তুমি তারে ওই তার সঙ্গে পাচার করে দিছ? তোমাকে কোনো ভয় নেই বৌমা, তুমি আমার কানে কানে কও দেখি কেমন কইরা তুমি। কিন্তু আমি আপনাদের কেমন করে বিশ্বাস করাই যে এই সম্বন্ধে আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কিছু জানি না। এই পিসিমা সেদিনই রাত্রে কি ভেবেছেন আপনি? অনেকক্ষণ থেকে কিন্তু আমি আপনার অত্যাচার সহ্য করছি, আপনি কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু এই বাড়িতে শুধু শুধু মাল খাওয়ার জন্য বধূ হয়ে আসিনি। যদি আমার প্রয়োজন মনে করি আপনার এই হাতটা আমি কিন্তু দুমড়ে মুচকে ভেঙে দিতে পারি। আমার গোপাত আছে বৌমা, এবার সত্যি করে কও আমি কোথায়? এত বড় সাহস, তুমি কিনা আমার বৌমার গায়ে হাত তোলো? আমার গো সাহস নাই দাদা, আমার গো সাহস নাই, এই হৃদয়ের সাহসই আমি। হৃদয় তোমাকে সাহস দিয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সাহস দিয়েছি, আমি নিজে সাহস দিয়েছি। কেন দেবো না, কেন দেবো না? তুমি বলতে পারো বাবা, বলতে পারো আমার দাদা ওই থাকা মানুষটা ফুলসজ্জার ঘর থেকে উদাও হয়ে গেল, অথচ বৌদি তার কোনো সঠিক উত্তর দিতে পারছে না। কোথায় আছে, কি অবস্থায় আছে, তার কোনো উত্তর কেন বৌদি দিতে পারছে না? বাবা তুমি বলো বাবা, কেন দিতে পারছে না? ঠিক এই প্রশ্নটা বৌমা তো আমাদের কাছে করতে পারে বাবা। হ্যাঁ, আমাদের এই ঘর থেকে, আমাদের এতগুলো মানুষের মাঝখান থেকে ওর স্বামী হারিয়ে গেল, তার জন্য কি আমরা দায়ী নয়? হৃদয় আমরা দাদা, তার মানে তুমি কি বলেছ আমরা হারালামকে? তোরা যে কাজ করেছিস তারও যেমন প্রমাণ নেই, আর বৌমা যে কাজ করেছে তারও সঠিক প্রমাণ পাওয়া যায়নি। তবে সন্ধ্যের তীর যখন আমার দিকে এসেছে তখন আপনি আমাকে যা শাস্তি দেবেন বাবা আমি মাথা পেতে নেব, কিন্তু আমি আপনার কাছে হাত জোড় করে বিনতি করছি বাবা, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা থেকে আপনি আমাকে মুক্তি দিন বাবা, আপনি আমাকে মুক্তি দিন। কেঁদো না বাবা, কেঁদো না। সবাই তোমাকে দোষী সাজানোর চেষ্টা করলেও আমি কিন্তু জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আমি জানি না একজন নারীর জীবনে
ওই সিঁদুরই হলো সবচেয়ে বড় অমূল্য সম্পদ। তাই কোনো নারী ওই অমূল্য সম্পদটাকে অকালে হারাতে পারে না। কিন্তু বাবা, আমার সিঁদুরটা অক্ষত আছে তো বাবা। বলো না বাবা, আমার সিঁদুরটা অক্ষত আছে তো বাবা। বলো না বাবা, বলো না। নিশ্চয়ই থাকবে বাবা। ঈশ্বরে বিশ্বাস রাখো। আমার মনে হচ্ছে আমাদের খোকা একদিন না একদিন আমাদের মাঝে ফিরে আসবে মা, আমাদের মাঝে। বাবা, ছোট বাবু, কি হলো রবিরা? ছোট বাবু আসছে তো, ছোট বাবু আসছে। আমি আবার এসে গেছি দাদা। তুই এতদিন কোথায় ছিলিস বাবা? বল, বল বাবা, বল। তুই কোথায় ছিলিস? নিচে দেখছি এক ঝটকায় কিস্তি মা। এই কেঁদে নামো তুমি না, একদম কেঁদে না। আমি না আবার তো এতে গেছি। কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে দাদা? কি তোমার মন খারাপ করে না দাদা? বলো না, বলো না। এটাই তাহলে ভাই? আরে আরে সত্যি তো তোদের জন্য না আমার খুব মন খারাপ করছিল, তাই তো আমি তোদের কাছে চলে এলাম রে। তুই তাহলে এতদিন কোথায় গিয়েছিলিস রে বাবা? তুই চলে যাওয়ার পর থেকে আমাদের যে রাতের ঘুম চলে গেছে রে খোকা। আচ্ছা তুমি বলো না, সেদিন রাতে কি পিসিমা তোমাকে আমাদের ঘর থেকে ডাকতে পাঠায়নি? বলো না গো, বলো না। ইতিমা বলো, বলো দাদা, বলো। সেদিন কি সত্যি সত্যি ওই পিসিমা তোমাকে ফুলসজ্জার ঘর থেকে ডেকে নিয়ে গেছিল? বলো দাদা, বলো। ওই নাটক হাগা, এবার তাহলে বলো তো, হাগা, এবার বলতো বাবা, সেদিন তোকে মারবার জন্য তোর এই লোক পাঠিয়েছিল তো? আই ডাক্তার, আমার বইয়ের নামে মিথ্যে বললে আমি তোকে একেবারে গলা টিপে এখনো চেষ্টা করবেনি গো। কি গো, আমি কি দেখছি গো? তুমি তো শুধু দেখছো সালনা, তুমি সালা ভাবছি অসম্ভব সম্ভব। এবার বল খোকা, আমরা সবাই ব্যাকুল হয়ে আছি রে। এতদিন তুই কোথায় বলো, ছিলি? বলো দাদা, বলো। তুমি এতদিন কোথায় ছিলে দাদা? তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জামা কাপড়ে এসব কিসের দাগ? দাদা, কোথায় দাগ? অনেক ঘটনা জানিস? হ্যাঁ, এতে অনেক ঘটনা। এই সেদিন ফুলতের তাল ভালে না, আমি বইয়ের সঙ্গে একটা গল্প করছিলাম। আর হঠাৎ বলো না, তুমি সেদিন আমার বলে মাথা দিয়ে ঘুমোচ্ছিলে না? বলো। ওই নাটু, আরে শোনো না, তুমিও সেদিন না ওই ঘুমিয়ে বলেছিলে। হঠাৎ দেখি একটা বিকল শীতকালে আমি হঠাৎ জেগে দেখি আমার সামনে ইয়া বলে একটা লাটকো দাঁড়িয়ে আছে। লাটকোটা আমার দিকে বড় বড় চোখ করে এগিয়ে আসছিল। আমিও আমারও মাথার কাছে
কাটালি ছিল আমিও না এই কাটালিটা নিয়ে লাগবে তার উপর একেবারে ধাপিয়ে পড়লাম। এই লাগতো তাকে নিয়ে আমার মারপিট করতে, আমাকে মারতে, আমি লাগতো তাকে মারতি। হঠাৎ লাগতো তাকে আমি কাটালি দিয়ে কেটে লাগতো লেগে আমার গো মনে হয় এছাড়া সেই হাঁদারামের ভূত। ভয় পাইছে, ভয় পাইছে, চলো না ভাবছে সেই এক কষ্টা ভূত হইয়া ওই হাঁদারামের রূপ হইয়া এখানে চলে আসছে। তাই তাই আমি চলো না রে ভয় ভয় চললাম। এছাড়া আসলে জায়গায় না তো আমার দেখতে হইব আসলে কোন মাল। এই ঠিক আছে ঠিক আছে, আপনারা সম্মান শালা চোখ কেমন জ্বলছে কেন? এ শালা আবার কোনো কালপিন নয় তো? এবার তুমি বিশ্রাম করবে, চলো খোকা বাবু। তোমার জন্য এই কদিন খাওয়া হয়নি, আর সবাই নিশ্চিন্তে মনে পেট ভরে খাও। খোকাকে খোকাকে কি আমাদের যে সব খিদে তৃষ্ণা মিটে গেছে রে হৃদয়। হ্যাঁ রে নন্দ, হ্যাঁ হৃদয় দাঁড়িয়ে তুই ভাবছিস মিথ্যে সন্দেহের বসে বৌমার প্রতি যে দুর্ব্যবহার করেছিস, যা বৌমার কাছে ক্ষমা আছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। বৌদি বৌদি, না জেনে না বুঝে আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, অনেক অপমান করেছি, অনেক খারাপ কথা আমি তোমাকে বলেছি বৌদি। তাই তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি বৌদি, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও বৌদি। ভাই না, তুমি তুমি ক্ষমা ক্ষমা চেও না ভাই, ক্ষমা চেও না। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। শোনো, তাই এসো আজ আজ সব কথা বলে গিয়ে খুশিতে খুশিতে আমাদের এই সংসারটাকে আবার নতুন করে ভরিয়ে তুলি। শালা ফার্স্ট চান্সে কিস্তি মা, এবার এবার শালা সেকেন্ড চান্স। এবার এবার তো ভেতরে চলো আমার। হ্যাঁ বাবা, বোমা খোকাকে ভেতরে নিয়ে চলো মা। এই কদিনে ও কোথায় ছিল, কি করছিল, সব কিছু জানার দরকার নেই মা। আমার মনে হয় মানসিক ভাবে ও বিপর্যস্ত হয়ে গেছে, তাই কিছু ও আশ্রমিক কথাবার্তা বলে। পরে পরে সব ঠিক হয়ে যাবে মা। এই নন্দ, তুই সবার খাবার ব্যবস্থা তো হ্যাঁ, যাচ্ছি বাবা, আজ আমরা সবাই মিলে পেট ভরে খাবো রে। হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছেন। আজ আবার একসাথে সবাই মিলে হাসি আনন্দ গানে বলে থাকবো আর বলবো আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব বাড়ি। আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের পানে। বাসবো ভালো জীবন হাসি লাগে, তাই মনে হয় আজকে বেইমান বাচ্চা, সেই যে আমার থেকে বিদায় পেয়ে গেল, আর তো ফিরে এলো না। বাচ্চা বাচ্চা, তুই ফিরে আয়, বাচ্চা তুই ফিরে আয়। परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के, मुझे छोड़ के। परदेसी परदेसी जाना नहीं, जाना नहीं मुझे छोड़ के, मुझे छोड़ के।
বাদশা আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না। সে যে এক মহাসংগ্রামে লড়াই করতে গেছে। কি বলি পাগলা বাবা, লড়াই করতে গেছে? হ্যাঁ রে মা। কার সাথে, কোথায় গেছে? অন্যায়ের সাথে, অবিচারের সাথে, ব্যভিচারের সাথে লড়াই করতে গেছে তোর বাদশা। পাগলা বাবা, আমার এই ছাদের ফুটপাত আজ বড়ই বিপন্ন রে মা। আমার ছাদের ফুটপাতে দুর্নীতির আবর্জনায় পরিপূর্ণ। তাই তাই আজ আমার একটা বাচ্চা নয়, হাজার হাজার বাচ্চার প্রয়োজন রে মা। হাজার বাচ্চার প্রয়োজন। আমি আমার বাচ্চাকে কোথাও যেতে দেবো না। বলো বলো পাগলা বাবা, সে কোথায় গেছে? যেমন করে হোক তাকে আমি ফিরিয়ে আনবো। যে নির্মম সত্যটা এতক্ষণ আমি তোর কাছে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু তুই তা গোপন রাখতে দিলি না মা। কি সেই গোপন সত্য? তোর বাচ্চা, আমার বাচ্চা? তোর বাচ্চা তোকে ভুলে আজ অন্যের সাথে সংসার করছে। আমায় তুই ক্ষমা করিস মা। আমি অনিবার্য কারণে মিথ্যে বলতে বাধ্য হলাম। পাগলা বাবা, শোন বাসু, পারলে তুই তোর বাচ্চাকে ভুলে যা মা। তুই তোর বাচ্চাকে ভুলে যা। ভুলে যা। আমি আমার বাচ্চাকে ভুলে যাব? আমার প্যার, আমার মোহাম্মদ, বাচ্চাকে ভুলে যাব? আর চাঁদ কি কখনো তার জ্যোৎস্নাকে ভুলতে পারে? ফুল কি কখনো তার ভ্রমরকে ভুলতে পারে? তাহলে আমি কেমন করে আমার বাচ্চাকে ভুলে যাব? আমি কেমন করে ভুলে যাব? ভুলে গেছি। এই মদের বোতলে চুমুক দিয়ে আমি আমার অতীতটাকে পুরো ভুলে গেছি। ভালো মন্দ ভূত ভবিষ্যৎ সব ছুঁড়ে ফেলে দিয়ে আজ আমি জাহান নামের পথে যাত্রা করেছি। তুমি কে গো জাহাজের যাত্রী? কি? দেখি, কে? তুমি সেই মেয়েটা না, যে একটা মিথ্যে নাটকের ছলে আমার বিপক্ষে সমস্ত টাকা লুট করে নিয়েছিল। আজ একবার, আরো একবার সেই মিথ্যে নাটকটা তুমি করতে পারবে। আর সেই মিথ্যে নাটকের ছলে আমার টাকা পয়সা অর্থ সম্পদ নয় নারী। যদি তুমি আমার এই ক্ষুদ্র প্রাণটাকে নিয়ে নিতে পারো, আমি যে বড় শান্তি পাবো বন্ধু। পারবে, পারবে বন্ধু, পারবে। এই পরম শান্তিটুকু তুমি কি আমাকে দিতে পারবে বন্ধু? বন্ধু কখনো কি বন্ধুর প্রাণ নিতে পারে? তাই বলছি, জীবনের কাছে হেরে গিয়ে তুমি মরণের কাছে ছুটে যাচ্ছ কেন? কোন দুঃখে? তোমার ভালোবাসা বুঝি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? তোমার প্রেমিকা বুঝি তোমাকে ছেড়ে চলে গেছে? আমার জানো, ঠিক তোমার মতো আমারও ভালোবাসা আজ আমাকে ছেড়ে চলে গেছে। তাই তো তোমার বেলা আমি ভালো করে মর্মে বুঝতে পারছি। আরে নারী, এরা শুধু ভালোবাসার ব্যথাই বোঝে। স্নেহ মমতার অপক্ষ যন্ত্রণা এরা কোনোদিনও উপভোগ করতে পারল না। কি বললে বন্ধু? ভালোবাসা নয় রানী, ভালোবাসা নয়। আমি যে স্নেহের কালার, আমি যে মমতার ভিখারি। মিথ্যে কলঙ্কে আমার স্নেহ মমতার দুয়ারটাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। তোমার ভালোবাসার দুয়ার যদি আমি খুলে দিই বন্ধু? ভালোবাসা দুয়ার? হ্যাঁ বন্ধু, আমার ভালোবাসা যে আমাকে ছেড়ে চলে গেছে। আমার যে ফাঁকা মনটা আমি তোমার ভালোবাসা দিয়ে। না বন্ধু, না, তার হয় না। কেন?
তাই তোমার এত আপত্তি? তার তোমার এত আপত্তি? একটা বস্তির মেয়েকে বন্ধু বলা যায়, কিন্তু ভালোবাসা যায় না, তাই না? তাই না বন্ধু? আমার কথা শোনো, তুমি আমার কথা না! আমি তোমার বড় কথা শুনবো না। আমি হয় জোর করে তোমার ভালোবাসা আদায় করবো, নাইলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরবো। মরতেই যদি চাও বন্ধু, তবে এসো এই অভাগার দুর্ভাগ্যের সাগরে ঝাঁপিয়ে পড়ে তিল তিল করে মরণের পথে এগিয়ে চলি। সারা জব্বর বাঁধ বেঁধেছে ঝুমড়ি। সিগারটাও দেখছি সালা বেশ লটকে গেছে। এই সুযোগে আমি ওর পকেটটা কেটে ফাঁক করে দিয়েছি। কি করছিস ঝুমড়ি? ধরা পড়ে যাবো যে। হাতটা বাইরে করতে দে। কুকলু, তোর এই হাতটা আমি ভেঙে দেবো। ওকে তুমি ছেড়ে দাও ঝুমড়ি, না জেনে হয়তো ভুল করে ফেলেছে। আরে এ কি গুরু, তুমি সারা সেই মালটা না? না! ও মাল নয় রে কুকলু, মাল নয়। ও ঝুমরির মনের মানুষ। আমার মনের জায়গাটা আজ থেকে আমি ওকেই দিলাম। এ কি বলছিস রে ঝুমড়ি? সারা বাস্তার উপরে আমি তোর পিছনে লাইন দিয়েছিলাম। দুঃসের মতো রাস্তার জায়গাটা আমারই পাওয়া। অথচ এ বাবু সারা পেয়ে লাইনে এসে খিচাইনি করে বসলো। সারা এ কি বলে গোপনা। আর কপাল নয় গোপাল, তোর জন্য আমি একটা জায়গা খালি রেখেছি, আর সেই জায়গা তোকে ছাড়া আমি আর কাউকে দেব না। কি মারি বলছিস? হ্যাঁ, প্রতি বছর তোকে আমি একবার করে দেব। বছর মাত্র একবার? হ্যাঁ, তা কি দিবি রে ঝুমড়ি? সেটা হলো ভাতৃ দ্বিতীয়ার ভাই ফোটা। এসো ঝুমড়ি, তুমি আমার ঘরে এসো। মেয়ে মানুষের মন হলো পত্র পতন্ত। সারা টলমল করতে করতে কখন যে কোন দিকে ঢলে পড়ে তা ঠিক। দেখ তেরি, মেয়ে মানুষের নিকুচি করেছে। এটা আবার কি রে বাবা? মানুষ না সারা ভূত? এবার সত্যি করেই ভুল। ভুল বাপরে ভুলে গেলাম। এ কি দাদু, তোমাকে যে চিনাই যাচ্ছে না। আবার কি তুমি সারের গুতুনি? আরে ভাই না, একেবারে সারের পুতুলি নয়। ভুল করে পড়ে গেলাম রে। বলি হলোটা কি? কি আর বলবো রে ভাই, সেদিন খাতির করে ঝুমড়ি তোমাকে সন্ধ্যেবেলায় যেতে বললো। আমিও সারা পেছু পেছু তার পেছু পেছু রাত্রে যে দেখি হালকা লাইটটা জ্বলছে, আর বিছানার ওপরে কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর আমিও শালা দু হাত ধরে ধরলাম। অমনি কথা দেখি। আরে বলি হলোটা কি সেটা বলবে তো? সে কি আর কিচিরি কাণ্ড রে। চাদর মুড়ি দিয়ে ঝুমড়ি ছিল না, যে ছিল শালা বিরতি কুত্তা টোপ। ওরে খেয়ে খেয়ে করে আসছে কান্দে, আমার রক সাথে বাজে। সালা বুড়ো, চুমড়ির সাথে সালা পেম্পরা শাড়ি বেঁচে গেছে তো। বেঁচে গেছে রে ভাই, বেঁচে গেছে। আমি সবাইকে বলছি, মেয়েদিকে কেউ কখনো বিশ্বাস করবে না। ওরা হলে মায়ের জাত হলে কি হয়, মায়ায় ছলনায় ওদের চুরি বুঝায় দায়। ও ফিরে যাই কবিরে আনে। ওরে বাবা রে, কি বিধি গেছে রে কাণ্ডে।
নেই। পড়াশোনা না করলে তুমি কেমন করে সবকিছু জানবে, তুমি কেমন করে শিখবে আমার চোখের ভাষা, কেমন করে বুঝবে আমার অন্তরের কথা। আরে তুমি বললে আমি সব বুঝে নেবো গো। তাহলে তাহলে ভালোবাসার শব্দটা তুমি বোঝো না কেন? কেন বোঝো না দাম্পত্য জীবন কি? আরে কে বলে আমি বুঝি না? আমি না, আমি সব বুঝি। হ্যাঁ, ভালোবাসা, হ্যাঁ, সোহাগ, হ্যাঁ, আমি না, আমি সব বুঝি। তাহলে তুমি আমার কাছে তো, আমি না তোমায় সব বুঝিয়ে দেবো। আমি কি শুনছি? এই যে ভালোবাসা সোহাগের মানেই বোঝে না, সে কিনা আজ আমাকে আমি না, আমি না লেখাপড়া শিখবো। এই তো আমার লক্ষ্মী সোনা বল। এসো বলছি। শালা আর একটু হলেই ধরা পড়ে গিয়েছিলাম। না না, আপাতত মাত্র ছাত্রের মতো একটু লেখাপড়াই শেখা যাক। এই কি হলো কি? হ্যাঁ, তুমি কি ভাবছো বলো তো? এসো এসো বলছি, এসো আমার কাছে এসে বসো। বল, আবার ভালো হয়ে বসো, ভালো হয়ে বসো। মুখ থেকে হাত দাবাও, একদম মুখে হাত দেবে না। ভালো হয়ে বসো, সোজা হয়ে বসো। বল, অয়ে অজগর ওয়ে অজগর আসছে দেরি, আটকে তেলে, আয়ে আমটি আই আমটি খাবো পেরি, খাবো তেলে, আর হর্ষইতে ইঁদুর ছানা অতএতে ইঁদুর টানা ভয়ে মরে, ভয়ে মনে, আর দীর্ঘইতে ঈগল পাখি গয়েতে ইগল পাখি পাছে ধরে। পাছে ধরে। এবার বলো, এবার তুমি আমার সঙ্গে সঙ্গে বলো, আয় অজগর আসছে তেরে, আই অজগর আটকে তেলে, আয় আমটি খাবো পেরি, আই আমটি খাবো তেলে, ইঁদুর ছানা ভয় মরে, ইঁদুর টানা ভয়ে বলে, ঈগল পাখি ইগল পাখি পাছে ধরে। পাছে ধরে। আমার কাছে তো না গো। দেখি, ও ও ও যে ও যে আমাকে স্পর্শ করছো, সেই স্পর্শের সঙ্গে আজকের স্পর্শের এতটা এতটা তফাৎ কোথা থেকে আসছে? তাহলে তাহলে আমি কি হারাতে গিয়েও আমি নিজেকে হারাতে পারছি না। বলো বলো, কে তুমি? সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি কে? আমি তোমার বল গো, আমি তোমার তো বল। না, তোমার সেদিনের আচরণের সঙ্গে আজকের আচরণের কিন্তু অনেক অনেক গরমিল আছে। কেন কেন তোমার সেদিনের স্পর্শের সঙ্গে আজকে স্পর্শের আমি কোনো মিল পাচ্ছি না? কেন কেন কেন? কি করবি শালা বাচ্চা? সোহাগের লোভে যা ভুল করে করলিস, তাতেই যদি সব ফাঁস হয়ে যায়, সব তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। বাবা, ও বাবা, তুই দেখে নাও বাবা। আমার বউ আমাকে একটুও ভালোবাসে না, একটুও আদর করে না। আমি এখানে আর থাকবো না, থাকবো না, থাকবো না। দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না। এখন পড়াশোনার সময় কি দুষ্টুমি করা চলে? তাই তাই আজ রাতে আমি তোমাকে অনেক অনেক সোহাগ দেব, অনেক ভালোবাসা দেব। দেবে তো বল? হ্যাঁ গো হ্যাঁ। না 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 না, আমাকে আমাকে এখনই সব কিছু বলে দিতে হবে না। আমাকে আরো আরো অনেক অনেক কিছু জানতে হবে, যে এই রহস্যের মধ্যে সত্য ঘটনা কি, আর এর মধ্যে কি আছে গরমিল।
এই যে শোনো, এবার তুমি খাবে এসো, অনেক পড়াশোনা হয়েছে, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব, কেমন? তাহলে এই কয়েকদিনে মেয়েটা আমাকে অনেকখানি কিছু জয় করে নি। আমারও বড্ড ভালো লেগে গেছে মেয়েটাকে। কিন্তু সারা জীবন যদি আমি নকল হাদারাম সেজে থাকি তাহলে মন্দ কি? সারা জীবনে রোজগার আর খাবারের চিন্তাটা তো দূর হয়ে যাবে। আর এই সুন্দরী মহিলার সঙ্গে চুটিয়ে কিন্তু ঝুমরি যে আমার আশার পথে বসাচ্ছে, আমি না গেলে চাইছে আর বড় হবে না। কিন্তু এই মেয়েটার সুখের ঘর ভেঙে আমি কেমন করে যাব? আমি একজনকে কাঁদে আরেকজনের ঘর কেমন করে করতে যাব? আমি আর ভাবতে পারছি না। তোমাকে আসল জায়গায় ফিরে যাও নেওছে। আমার সাথে তুই একদম চালাকি করবি নাই। তোর সব কথা আমি শুনে ফেলাচ্ছে। আমি বুঝে বলছি তুই আসল হতে হবে না, তুই হইল গিয়া নকল হাদারাম। গাধা, এই পিতিমতাই তো না একেবারে একটা গাধা। এই গাধা আবার আসল নকল হয় না কি গো? আরে সারা হয় হাদারামের মতো তুই দেখতে হইল সাল সালাম অবিকল হাদারামের মতো হইল। আমি জানি যে তুই আসলে নকল হাদারাম, কারণ সেদিন রাতে ওই হাদারামের আমি বুঝে গেছি তুই তাহলে শালা আসল কালবে। সত্যি করে বলছি কে তুই? নইলে তারপরে কাগজটাকে তো তুই সালা আসল হদরম নস, তুই সালা নকল হদরম। আমি সব পারে এই কথাটা কইয়া দিমু। পারবি না রে মানিক চাঁদ, পারবি না। কারণ আমি তোর অনেক আসল কথা জেনে ফেলেছি। আমার আসল কথা প্রথম কথা, তোর এই প্যারালাইজ সেজে থাকাটা মস্ত বড় একটা ঢপ। আর দ্বিতীয় কথা, এই আসল হাদারামকে তুই তার পুলিশ চড়াতে নিজের হাতে খুন করেছে। কে কইছে? সে আমি যে হই না কেন, এখন আমি তোর জম। ওই সালা মুখ বন্ধ কর, নইলে সালা তোর আমি একেবারে শেষ কইরা দিব। তুই যেমন পরের মাথায় কেতাল ভেঙে খেতে এসেছে, আমিও তেমনি পরের ঘরে বন্দুক রেখে শিকার করতে শিখি। তুই যেমন এক শিয়ান, আমিও তেমনি চলার এক শিয়ান। তাই বলছি ভালোই শিয়ানে কোলাকুলি করতে চাস তো ভালো, আর যদি সারা দলাদলি করে একেবারে সালা সাবার কথাটা মনে থাকে যেন। মহা মুশকিলে পড়লাম। বিনা মেঘে সালা বস্ত্রপাতের মতো কোথা হইতে সালা উদয় হইল। আসলটার চাইতে
এছাড়া নকল কাঁদতে এইবার সালা সুলতান মতো এই নকল হদরম কি দেখছি? এই তো দেখছি আপনি সম্পূর্ণ সুস্থ মানুষ। তাহলে নিজে যদি শিখে এতদিন অভিনয় করেছি। আমার আসল রূপটা একমাত্র তুই ছাড়া আর কেউ জানে নাই। তাই এই কথাটা যদি ফাঁস হইয়া যায়, তোমার পান থাকতে আমি এই কথা কাউকে বলবো না। আমার কাছে যে আসল এই সমান একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। নকল এ কথার অর্থ কি নন্দ? বাবু, কিছু নয়, কিছু নয়, কিছু দেখিনি, কিছু শুনিনি। আমি চাই, আমি চাই। দাঁড়ানন্দ, তোকে দেখে মনে হচ্ছে তুই ভীষণ আতঙ্কে ভুগছিস। কি হয়েছে তো? কিছু নয়, কিছু নয়, অনেক কিছু দেখিনি, কিছু শুনিনি। তোমাকে কোনো ভয় নেই নন্দ, তোমাকে কোনো ভয় নেই। আমরা তো আছি নাকি? আসলে কি হয়েছে জানেন, ওই হাঁদার নাকি একে ভয় দেখাইছে। বাড়ি ছেড়ে চলে না গেলে ওকে গলা টিপে মাইরা ফেলবে। ওই হাঁদারাম নাকি জাইনা ফেলাইছে যে ওইটা আসল হাঁদারাম নয়, ওটা নাকি নকুল হাঁদারাম। তাই নন্দরে ও বাড়ি থেকে তাড়াইতে চাইছে, কথাটা যাতে হাত হইয়া না যায়। তাই নন্দরে তাই তো নন্দরে, তাই তো এবার আমি কি শুনছি নন্দ? আমার খোকা আসল নয়, নকল। মিথ্যে কথা। আমার দাদাকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি বাবা। ও অন্য কেউ নয়, ও আমার দাদা। বাবা, বাবা তুমি শুনেছো বাইরের সবাই নাকি বলছে আমার দাদা আসল নয়। একটা বাইরের ছেলে আমার দাদাকে যে বাড়িতে ঢুকে পড়েছে। আমিও তো তাই শুনছি হৃদয়। এই নন্দ নাকি গোপনে জেনে ফেলেছে। বল বল নন্দ, তুই কি জেনেছিস? বল। কিচ্ছু না, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি। এই সালা একদম বাবা নন্দদা এরকম ভয় পেয়ে চলে গেল কেন? বাবা বলো, বলো বাবা বলো। আমার মন বলছে নন্দকে কেউ ভয় দেখিয়ে ওর মুখটা বন্ধ রাখতে বাধ্য করেছে। কিন্তু কে বাবা? কে নন্দদাকে ভয় দেখিয়ে নন্দদার মুখ বন্ধ রাখতে চেয়েছে? বলো বাবা বলো। আমিও তো তাই ভাবছি হৃদয়। আচ্ছা হৃদয়, তুই কার কাছে শুনেছিস যে আমাদের খোকা আসল নয়, নকল? আমি আমার নিজের পিসিমার মুখ থেকে শুনেছি বাবা। আরোরা তোকে বলেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ পিসিমা বলেছে। সেই সঙ্গে বাইরের সবাই বলা কওয়া করছে। কিন্তু জানো বাবা, জানো আমি বিশ্বাস করিনি বাবা, আমি বিশ্বাস করিনি। বিশ্বাস না করলেও আজ আমার মনে অনেক প্রশ্ন কি মারছে হৃদয়। রাত্রে খোকার সেই অস্বাভাবিক
বিরুদ্ধে সব ব্যাপারটা আমার কাছে অনেক প্রশ্নে রুটি মারছে। তাই তাছাড়া আমার এই নন্দের অস্বাভাবিক কথাবার্তা ব্যাকুল করে তুলেছে রে, ব্যাকুল করে দিল। বাবা 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 তুমি অন্তত বাইরের 5টা মানুষের মতন আমার নিজের দাদাকে সন্দেহ করো না। ও তো তোমার বড় সন্তান বাবা। তুমি আমি আর আমাদের বৌদি যদি ঠিক থাকে তাহলে নিন্দুকের কথায় কি আসে যায় বাবা? নিন্দুকের কথায় কি আসে যায়? তবু আমি শেষবারের মতো পরীক্ষা করে দেখবো হরিদাস। আসল নকলের প্রশ্ন এলো কোথা থেকে? কোনদিন আসল খোকা কোথায়? আর নকলি বা এলো কোথা থেকে? এ কি করে সম্ভব মানিক? আসলে জায়গায় নকল হজরাম এসে আমাদের সমস্ত প্ল্যান বানচাল করে দিয়ে যাচ্ছে। এবার বিশ্বাসই হচ্ছে না। এও দেখে কেমন আয় মশাই, আমারও তো সালা বিশ্বাস হয়েছে না। সালা চলন বিলকুল একদম হাদারামের মতো হইতেছে। আমি নিজের হাতে সালারে খুন না করলে আমার নিজের চোখে আমার বিশ্বাস হইতো না। আসল না নকল তোমাদের উপর আমার সন্দেহ হচ্ছে মানিক। সত্যি সেদিন হজরামকে খুন করেছিল তো? মানে কানের দিব্যি কইছি আমি নিজের হাতে ওই হাদারামের কুপাইয়া খুন করছে। আমি নিজে বইটাকে গঙ্গার চলে ফাঁসিয়ে দিয়েছি স্যার। বাহ বাহ বাবা বাহ, চমৎকার! এই তাহলে তোমাদের আসল চরিত্র। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমরা মানুষ খুন করতেও পিছ পা হও না। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমরাই ঠাকুর জামাইকে খুন করেছো। তোমরা সবাই খুনি। আচ্ছা, তুমি কি মানুষ? নিজের বোনের স্মৃতির সিঁদুর যে মুছে ফেলতে পারে সে জানোয়ারের অধম। আমার কথা শোনো। তোমাকে আমি ছাড়বো না। তোমার জন্যই ঠাকুরজির জীবনটা নষ্ট হতে বসেছে। তোমার জন্যই ঠাকুর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তোমার সব কথা আমি পুলিশের কাছে ফাঁস করে দেবো। এত বড় সাহস! তুমি কি আমারই সর্বনাশ করতে পারো? তোমার বাগুন আমি ভেঙে দেবো। ওর মুখটাই একেবারে সাইবালের। শত্রুর শেষ আর সাক্ষী শেষ রাখতে নয়। একে বাঁচিয়ে রাখলে আমাদের সবাইয়ের বিপদ বাড়বে। না, আমি বাঁচতে চাই। আমাকে বাঁচতে দিন। সরিয়ে দেওয়ার বুদ্ধিমানের কাজ। না, আমাকে বাঁচতে দিন। আমি আমি কি করলাম? নিজের স্ত্রীকে আমি ভাববেন না, ভাববেন না রায় মশাই, ভাববেন না। আরে স্ত্রীর কাছে তো কি হয়েছে? আমার একটা নতুন স্ত্রী পাই যাবে, কিন্তু খুনের কাছে পয়সা গেলে শালা একেবারে নিজে শেষ হইয়া যাইতে। কিন্তু এখন কি হবে? এই লাশটা কোথায় গায়েব করবে? আমার মাথায় কিছু আসছে না। যা করো না তোমরাই করো। হ্যাঁ, আপনাকে কিছু করতে হইব না, ভগবান সব ঠিক কইরা রাখছে। কি করে রাখবে? আমি দেখি এখন চলে ওই পাশের ঘরে আছে, ওই পাশের ঘরে গিয়া আমাকে একটা নতুন নাটক সাজাইতে হইব। নাটক সাজাতে? নাটক
যে নাটকের মধ্যে আমাদের এসো ঝুমরি, এই হলো আমাদের বাড়ি। ও মা, এত বড় বাড়ি তোমাদের? তুমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলে? সেদিন এই বুকে ছিল নিজেকে শেষ করে দেওয়ার যন্ত্রণা, কিন্তু আজ তোমাকে পেয়ে নতুন করে বাঁচার বাসনা জেগেছে ঝুমরি। আর আর সেই জন্য তো আবার আমি কি বৌদি, বৌদি এভাবে মাটিতে পড়ে আছি কেন? কি হয়েছে বৌদি? বৌদি, বৌদি, কথা বলো বৌদি, কথা বলো। এ কি, তোমার বৌদি কথা বলছে না কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বৌদি, বৌদি, কথা বলো বৌদি। বৌদি, দাদা, বৌদি যে আর কথা বলছে না। কথা বলছি না মানে? কি করেছিস তুই? আমার মন্দিরাকে তুই খুন করেছিস? ওই দেখেন বৌদি মনিরে খুন করছে। উনিরে এক করুন স্যার, আমরা নিজের হাতে খুন করতে দেখেছি। ভূগোল! এ তো আমার দিদি। আরে দিদি রে, দিদি দিদি, কথা বল দিদি। কথা বল দিদি, একটিবার কথা বল। আমি জানতাম আমার দিদির এরকম পরিণতি হবে, কিন্তু এই পরিণতির জন্য যে তোমরা দায়ী হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। মোহন, তুমিও আমাদের ভুল বুঝলে। থামো! তুমি একদিন আমার দিদিকে মা বলে রেখেছিলে, তাহলে কোন আক্রোশে তুমি এই কাজ করলে? কোন আক্রোশে বলো? আপনি বিশ্বাস করুন দাদা বাবু, আমরা আসার আগে দিদি খুন হয়ে গেছে। এই খুন সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। যা বলবার আদালতে গিয়ে বলবে। এখন দুজনকে আমি গ্রেফতার করলাম। এবার আমাদের কি হবে? জানি না ঝুমরি, জানি না। হয়তো এখানেই শেষ হয়ে যাবে আমাদের ঘর বাঁধার স্বপ্ন। ছি দাদা, ছি! যতই একটা মিথ্যে নাটক সাজিয়ে তুমি আমাদের দোষী সাজাও না কেন, আসলে সত্যটা যে আজ আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আইনের বিচারে আজ আমাদের সাজা হলেও তোমার বিবেকের বিচার থেকে তুমি কোনোদিনও রেহাই পাবে না। কোনোদিনও রেহাই পাবে না। হাজার চেষ্টা করেও কিছুতেই আমার মন থেকে আমি ওই মেম সাহেবকে মুছে ফেলতে পারছি না। নকল বনের অভিনয় করতে করতে আজ যেন আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো ওই পূর্বের জীবনে ফিরে যাওয়ার কথা আমি আর ভাবতে পারছি না। আমার যে বড্ড ভয় হচ্ছে। না 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 না, আমি সেই বাচ্চার অন্ধকর্ময় জীবনে ফিরে যাবো না। আমি মেম সাহেবের ভালোবাসার আসল ছোঁয়ায় আবার নতুন করে পাগল এতে তো গো। তুমি বলো, বলো কি তোমার পরিচয়? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি নকল সেজে এখানে এসেছো আমাকে পাওয়ার লোভে, নাকি আমার সম্পত্তি পাওয়ার লোভে?
আমি যে এক অদৃশ্য মহামানবের আদেশে এখানে আসতে বাধ্য হয়েছি এবং অনিবার্য কারণে আমার আসার উদ্দেশ্য আমি আপনাকে বলতে পারবো না মেম সাহেব। মিথ্যে না, মিথ্যে নয়। তুমি আমার সঙ্গে প্রতারণা করার অপরাধী। আমি তোমার I said get out. এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে আমার সামনে থেকে চলে যাও, চলে যাও। সাহেব, ঠিক আছে ঠিক আছে মেম সাহেব, আমি চলে যাচ্ছি মেম সাহেব। আচ্ছা তবে তবে যাবার আগে এই ভাগ্যবান তার ভগবানকে শত কোটি নমস্কার জানিয়ে বলছে, হে ভগবান, আমাকে তুমি এই স্বামীর মতো মুখ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলে বলে এই মেম সাহেব তো কয়েকদিনের জন্য হলেও ভুল করে আমাকে তার স্বামী বলে মেনেছিল। এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে ভগবান, এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। এই কয়েকদিনে হয়তো আমি তোমার অনেক অনেক ক্ষতি করে দিয়েছি কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আপনাকে দেখে না, আপনাকে দেখে আমার মনের সমস্ত কালো যেন ধীরে ধীরে অন্ধকার আমার আমার অন্ধকারময় জীবনে ঘৃণিত পাপের মাঝে একটু একটু করে পুণ্য সঞ্চয় হয়েছিল, আর সেই পুণ্যের মাঝে জন্ম নিয়েছিল এক রাস পবিত্র ভালোবাসা। আচ্ছা তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, চলো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, জানো না রে তুমি মোর জীবনে সাধনা। আমি চলেই যাচ্ছি মেম সাহেব, আমি চলেই যাচ্ছি। তবে তবে সবার আগে একটা নির্মম সত্য কথা আপনাকে বলে যায় মেম সাহেব, আপনার ওই শীতের সিঁদুরটা এবার আপনাকে মুছে ফেলতে হবে। কারণ আপনাকে, আপনার স্বামীকে ওই মালিক চাঁদ খুন করেছে। আমি কি শুনলাম, আমি কি শুনলাম? আমি যার জন্য এতদিন ধরে আমার স্মৃতিটা রাখিয়েছি, আমার সেই স্বামীটাই আমার আর নেই, ওকে খুন করে দিয়েছে, আমার নেই। নগো
কইছে? কে কইছে এই কথা? মিথ্যে নয়, সত্যি সত্যি সত্যি। আজ আজ আমার কাছে সব পরিষ্কার। সেদিনে তুমি আর ওই পিসিমা মিলে ষড়যন্ত্র করে রাত্রিবেলা আমার বরকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে তোমরা দুজন মিলে ওকে খুন করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা খুনি, তোমরা আমার স্বামীকে খুন করেছো। নিজের হাতেই আমি ফোন করবো। না, পুলিশ! আরে ও সারা সিঁদুর সিঁদুর পোষা রাখি না। আমি তুই আমার নতুন করে সিঁদুরতে সিঁদুর বলে দিব। তোকে দিয়ে আমি বহু দূর দেশে চলে গিয়া নতুন করে রাখবো। পেটে এত বুদ্ধি। সর্বনাশ! কাম সারছে। এ শালি না ক্যাসাল কইরা দেয়। শালা, তোমার জন্য আমি আমার সমস্ত জীবন নষ্ট করলাম, তোমার কথা বলে আমি কাজ করলাম, আর তুমি আমাকে ছেড়ে এই কোচে মেয়েটাকে পালাতে চাইছো। ওকে আমি বেঈমান কথা কর, ওকে আমি আরে এ শালি আমার এই কয় বেঈমান। আরে শালি সম্পত্তির লোভে যে দাদার পোলাটারে খুন করার ষড়যন্ত্রী করে তার সে বেঈমান এই দুনিয়ায় সালার কেউ নেই। আর বেশি কথা বলে লাভ নেই। চলো দেখি। এই কয় মুখ্য মাইয়া আরে বাবা, এই স্বামীর শুভ কাজে কি বাধা দিতে আছে? দিতে নেই। আর আপনারা কোনো স্বামীর শুভ কাজে বাধা দিবেন না, তাহলে এর মতনই অবস্থা হইবে। আসলে আমি ভগবান আমাদের হাত দিয়া ওরে এই শাস্তি দিল না। আর সময় নষ্ট করার কোনো দরকার নেই। এবার চলো দেখিস না তোমার লইয়া আমি বহু দূরে চইলা ষোলোটা দিদিমণি
সামনে আমাকে ক্ষমা করে আমার জীবনে তুই ফিরে আয় সামনে, আমার জীবনে তুই ফিরে আয়। তোমার চুমড়ি আর তোমার জীবনে কোনোদিন ফিরে আসবে না, কারণ সে তার অন্যের বিবাহিতা স্ত্রী। পাগলা বাবা, কেঁদো না বাচ্চা, কেঁদো না। ভাগ্যের বিড়ম্বনায় তুমি যেমন তোমার ঝুমড়িকে হারিয়েছো, তেমনি ঝুমড়ি হারিয়েছে তার সুখের দাম্পত্য জীবন। বাবা হ্যাঁ, তাই সে আজ মিথ্যে খুনের আসামি হয়ে জেল খাটছে। হ্যাঁ, কেঁদো না বাচ্চা, কেঁদো না। তার জন্য একটা ভয়ঙ্কর খবর আছে। ভয়ঙ্কর খবর? হ্যাঁ, তোমার মেম সাহেবের জীবন আজ বড়ই বিপন্ন। এই মানিক চাঁদ তাকে তুলে নিয়ে গেছে, হয়তো ভয়ঙ্কর কিছু একটা করে ফেলবে। শহরের বাচ্চা মানিক চাঁদ ওই সারা নকল হারামকে দেখেছে, কিন্তু সারা এই বাচ্চা রক্তের তোদাকে এখনো দেখেনি। আমার মেয়ে সাহেবের এখানে কিন্তু মাত্রা কাছে হয়, ওর শরীরটাকে মেখে জেগে উঠেছে আমার শাশ্বত সৈনিক। এবার আমার এই ফুটবল জুড়ে শুরু হবে কুরুক্ষেত্রের সংগ্রাম। একদিকে সব্যসাচী, অন্যদিকে ওই পাপিষ্ঠ গৌরব, একদিকে পাপ, অন্যদিকে পূর্ণ। এই পাপ পূর্ণের খেলায় পাপের হবে পরাজয়, পূর্ণের হবে বিজয়। এখনো বলার নয়, এই দলিলে সই করবে কি না? আমার পান থাকতে আমি দলিলে সই করবো না। তবে এখনো করবে না? তবে দেখ, এই, বলার নয়, সই করবে কি না? বলো, বলার নয়। রাধা সোনা, রাধা সোনা, রাধা সোনা। আরে এত কষ্ট করণের কি দরকার আছে? এইবার উইলে সালা আপনা আপনি সই করতে দিবে। কি দেবী? এই জানি না কাঞ্চন আমাকে কেমন আমার সমস্ত সম্পত্তি লিখে দিতে চাইছেন। না, রাধা সোনা, না। তুমি ওই কিছুতেই সই করো না, রাধা সোনা, তুমি কিছুতেই সই করো না। আমি খুনটা কই রইছি। না না, ওকে ছেড়ে দাও, আমি সই করে দিচ্ছি। ওকে তোমরা ছেড়ে দাও, ওকে তোমরা ছেড়ে দাও। দাও দলিল দাও, আমি সই করে দিচ্ছি। দাও। এটাই তো বুদ্ধিমানের কাজ। এবারে এটা যদি আগে সই করে দিতে, তাহলে তোমার যদি এত কষ্ট সই করতে হতো না। এই নাও, এই নাও, এই রাধা সোনা, এটা কি হলো রাধা সোনা, এটা কি হলো? কেন কেন রাধা সোনা, আমাদের জীবন থেকে সব হাসি আনন্দ সুখ এমন ভাবে হারিয়ে গেল রাধা সোনা। সবই আমার জন্য রে বোন। ওদের ষড়যন্ত্রে পা দিয়ে আমি আমার দেবী প্রতিমার মতো স্ত্রীকে খুন করেছি, রাধা সোনা, আর সেই খুনের বোঝা বাপের মাথায় চাপিয়ে তাকে মিথ্যে আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছি। আমি মহা পাপী রে দেবী, আমি মহা পাপী। আরে সারা সব একদম ধ্যান বানানো বন্ধ করে না। আসো সবাই মিলে আমরা একটা সুন্দর কইরা মাইঠেল বানাই। নাচো না দেবী, নাচবি না নাচো দেবী। দেবী সোনা। না, আমি নাচবো না, আমি গাইবো না, আমি কিছুতেই নাচবো না। তুমি নাচবে, তুমি না নাচলে তোমার দ্বারা শরীর থেকে রক্ত ঝরবে। নাচো বলো, নাচো দেবী বলো, সোনা, নাচো। তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করবো? এখন
তুমি এই রায় মশাইয়ের সম্পত্তি এই দেবীর গোপনে ভোগবসাই এই দুনিয়া থেকে সরিয়ে দেবে। এখন শুধু দেবী সোনা আমার। এবার মানিক চাঁদ, দেবো খারাপ। আহ, তুই আমাকে বাঁচতে দিলে না মানিক চাঁদ। এবার মানিক চাঁদ। এবার আইসো দেবী রানী, তোমার লইয়া আমি এই দেশ ছাইরা বহু বহু দূরে সইতা যাব। আইসো আমার লগে। শয়তান মানিক চাঁদ, অনেক পাপ করেছিস। সব যেন আমি তোকে মুখ বুঝে সহ্য করেছিলাম, আর তোকে আমি বাঁচতে দেবো না মানিক চাঁদ। এই সালা লগয় ভালো এখান থেকে চলে যা। না হলে তোর সবাই দাও, তোকে তুমি ছেড়ে দাও। এই শয়তানটাকে আমি একেবারে শেষ করে দিয়েছি স্যার। এ তুমি কি করলে? যাকে ধরবার জন্য এতদিন আমি ফুটপাতের ফাটাকে সোচে ঘুরে বেরিয়েছি, যাকে ফলো করবার জন্য তোমাকে আমি নকল হাদারাম সেজে ওনার বাড়িতে পাঠিয়েছিলাম, আর তাকে তুমি খুন করে আমার সমস্ত পরিকল্পনা বানচাল করে দিলে। নাও নাও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো। বাবা কেন এখন আসছে না বাবা? বাবা, বাবা, আপনার নকল ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কোথায় বাবা? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো, সারা জীবন। স্যার, চলুন স্যার, আমাকে আমাকে নিয়ে চলুন স্যার। দাঁড়াও অফিসার, ওকে অ্যারেস্ট করবেন না, অসম্ভব। আমি আমি একটা খুনি মহাপাপী। এই মহাপাপী কখনো এই পুণ্যের মাঝে আশ্রয় পেতে পারে না বাবা। পারে বাদশা পারে। পূর্ণের নির্মল ধারায় তুমি যে কাজটা করেছো সেটা অনেক ভালো কাজই করেছো। আইনের চোখে তুমি অপরাধী হলেও কিন্তু তোমার সাথে শাস্তির লাঘব হয় তার ব্যবস্থা আমি করবো, এবং তুমি ফিরে এসে নতুন করে তোমার জীবন শুরু করবে। স্যার, আমি তোমার জন্য সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করে যাবো। স্যার, তবে সময় এসো। ভাঙা গলার বিষাদ লোক নেই।